আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আগামী কালকেই পরীক্ষা, অর্থাৎ আজকে রাত পহলেই কাল সকালে পরীক্ষা। এখন এই বিষয় নিয়ে খুব বেশি চাপ খাওয়ার কিছু নাই। সোজা কথা, আমাদের যা যা পড়ার ছিল আমরা পড়ে ফেলেছি, যা যা করার ছিল করে ফেলেছি। এখন টোটালি হচ্ছে বিষয়গুলো আরেকবার আমরা উল্টে পাল্টে দেখবো। কালকে পরীক্ষাটা খুব ভালো করে দিব এবং চেষ্টা করবো সব থেকে বেশি সুস্থ শরীর নিয়ে আমরা পরীক্ষা হলে যাওয়ার জন্য। আর উপরে তো আল্লাহ আছেনই, তিনি যেটা চাইবেন তার বাইরে তো আমরা করতে পারবো না, তাই না? তারপরও আমার যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স থেকে তোমাদের কিছু পরামর্শ দিব। যেমন পরীক্ষায় যে টিপসগুলো যদি তুমি ফলো করো তাহলে তুমি কিভাবে ভালো করতে পারবে, অর্থাৎ সর্বোচ্চ মার্ক তুমি কিভাবে নিয়ে আসতে পারবে। এখন তোমার কথা হতে পারে, ভাই আমি আপনার কথা কেন শুনবো, আপনি কে? ফ্যাক্ট হচ্ছে তুমি যে পরীক্ষা দিচ্ছ এই পরীক্ষা আমি 4-5 বছর আগে দিয়ে আসছি। সেই পরীক্ষায় আমি গোল্ডেন ক্লাস অর্থাৎ জিপিএ 5 পেয়েছিলাম সবগুলোতে। এখানে আমি স্কলারশিপ পেয়েছি, পাশাপাশি বোর্ডেও একটা ভালো র্যাঙ্কিং আমার ছিল টুকটাক। এবং এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি। এই যে সেখান থেকে এখান পর্যন্ত এই বিষয়গুলোই আমি মেনটেন করছি, এর বাইরে আমি কিচ্ছু করি নাই, ট্রাস্ট মি। এবং ইভেন এখানে যত গোছালোভাবে তোমাকে প্রেজেন্ট করছি এতগুলোও করি নাই, আমি হচ্ছে অগোছালোভাবে করতাম। আমি এখন মনে করি আমাকে যদি কেউ এই বিষয়গুলো খুব ভালো করে বোঝাতে পারতো যে ভাই তুমি এইভাবে করো, তাহলে আমি আরো একটু ভালো করতে পারতাম। এই জন্য তোমরা যারা আমার স্টুডেন্ট আছো, আমার ছোট ভাই আছো, ছোট বোন আছো, তাদের জন্য হচ্ছে আজকে এই ভিডিওটা নিয়ে আসা। মাত্র 5 মিনিট, কালকেই পরীক্ষা, আমি বেশি সময় নিব না। এই 5 মিনিট যদি তুমি দেখো, তুমি দেখবা তুমি যদি 80 পাইতা তাহলে তুমি 90 পাবা। আবার যদি তুমি 40 পাইতা তুমি সেখানে হয়তো আরো ভালো করে 60 বা 70 করতে পারবা। এই জন্য এটা খুব ভালো স্টুডেন্ট এবং যাদের প্রিপারেশন একটু মাঝামাঝি অথবা একেবারেই খারাপ, সবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো, পরীক্ষার আগের রাতে আমাদের কি করণীয়? পরীক্ষার আগের রাতে প্রথম কাজ হচ্ছে আমাদের রাত জাগা যাবে না। আমাদের অনেকেই ভুল করে কি, আমি 3টা-4টা পর্যন্ত পড়বো, ফজরের নামাজ পড়ে ঘুমাবো, ঘুমিয়ে 8টার দিকে 9টার দিকে উঠে খেয়ে আমি সেন্টারে চলে যাবো। এটা করাই যাবে না। সর্বোচ্চ 11টার পরে তোমাকে এই দুনিয়ায় কেউ পাবে না। তোমার আত্মীয় স্বজনের কাছে কল দেয়া, তাদের কাছে দোয়া চা, সবকিছু এই রাত 11টার ভিতর করে ফেলতে হবে। এবং রাত 11টা 5 মিনিটে তুমি থাকবে হচ্ছে বেডে, স্লিপিং মোডে চলে যাওয়া, ঠিক আছে? তারপরে ফজরের সময় উঠবে, যদিও ঘুম আজকে রাতে ঠিকঠাক হবে না, ফজরের সময় উঠবে, নামাজ পড়বে, আল্লাহর কাছে দোয়া করবে এবং তখন আরেকবার একটু বইটা উল্টে পাল্টে আব্বু আম্মুর কাছ থেকে দোয়া নিয়ে, অনেকের বাবা মার সাথে যায়, তাদেরকে নিয়ে তোমার পরীক্ষার হলে চলে যাওয়া। কিন্তু ফ্যাক্ট হচ্ছে রাত 11টার বেশি জাগা যাবে না। কারণ কি, এখানে যদি পর্যাপ্ত না ঘুমো তোমার ব্রেন ঠিকঠাক কাজ করবে না, তোমার অনেক জানা বিষয় তুমি জানতে পারবে না, মনে করতে পারবে না, লিখতে পারবে না। তুমি দেখছো যে আমি লিখছি, বাট হচ্ছে তোমার এটা লেখা মাঝে মাঝে হচ্ছে আউট অফ কন্ট্রোল হয়ে যাবে, কি লিখছো এটা ভুলে যাবা, ঠিক আছে? এটা একটা। তারপরে কি, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা বিষয় হচ্ছে তোমার নতুন বা কঠিন কিছু না পড়া। কি করা? নতুন অথবা কঠিন কিছু না পড়া। এখন হ্যাঁ, এটা অনেক সবার ক্ষেত্রেই হয়। আমি ইউনিভার্সিটি পড়ি, আমার ইউনিভার্সিটি লাইফেও হয় যে কালকে ধরো ফাইনাল পরীক্ষা, কালকে ফাইনাল, আজকে একটা বন্ধু হুট করে বলবে বন্ধু ওই টপিকটা, যেমন ধরো অর্ধাঙ্গী টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কিন্তু আমার ধরো ওই অর্ধাঙ্গী টপিকে হচ্ছে বিন্দুমাত্র প্রিপারেশন নাই, শুধুমাত্র আমি একটু চিনি। এখন তুমি পাগলামি করে এই অর্ধাঙ্গী ওই টপিক আর পড়তে যাবে না। কারণ কি, নতুন একদম টপিক, একটা হার্ড টপিক যখন তুমি এক রাতের ভিতর মাথায় ঢোকাতে যাবে, তখন তোমার বাকি যে বই, বাকি যে সিলেবাস, এটা অনেকটা নিচে পড়ে যাবে, ঠিক আছে? এই জন্য নতুন যে টপিকগুলো আছে এগুলো এখন ভুলেও আর টাচ করো না। যেই টপিকগুলো তুমি পড়েছো, মোটামুটি পারো, যেগুলো ভালো পড়ো, সেইগুলো একবার উল্টে পাল্টে দেখো, লেখক পরিচিতি দেখো, কবি পরিচিতি দেখো, কবিতার চরণগুলো দেখে নাও। এই জন্য নতুন টপিক একেবারেই পড়া যাবে না। তারপরে আসো খালি পেটে হলে না যাওয়া। খালি পেটে হলে যাওয়া না যাওয়া বলতে এক্সাম হলে না যাওয়া, ঠিক আছে? ধরো রাতে তোমার ঠিকঠাক আছে, ঘুম হচ্ছে না, অনেকে আমি বলার পরেও তোমরা হচ্ছে অনেকে বাদরামি করে রাতে ঘুমাবো না, এটা খুবই বাজে কথা। হ্যাঁ, রাতে তোমার ঘুমাতে হবে, ঘুমিয়ে হবে কি, তুমি ফজরের পরে উঠবা, পড়াশোনা করবা, ওই যে পড়তে পড়তে 9টা বেজে যাবে, তখন তুমি খেতে পারবে না। হ্যাঁ, আবার অনেকে টেনশনের কারণে খায় না, না খেয়ে কি করে, খালি পেটে চলে যায় এক্সাম হলে। এখন এক্সাম হলে গিয়ে অ্যাটাকটা হয়, প্যানিক অ্যাটাক। কারণ আমাদের শরীরে যদি খাবার না থাকে, আমার ব্রেন কাজ করে না ঠিকঠাক, অনেকে সুগার ফলায়, অনেকে বমি করে ফেলে। এই জন্য এই ভুলটা করাই যাবে না। হ্যাঁ, ঠিক আছে, খালি পেটে যাওয়া যাবে না। তুমি অল্প কিছু খাও, একটা ডিম খাও, একটা কলা খাও, এক গ্লাস দুধ খেয়ে যাও, তারপরে কোনোভাবেই তুমি খালি পেটে যাবে না। আবার হ্যাঁ, খালি পেটে যাবে না এই মানে এটা না যে তুমি অনেক ভারী খাবার, বিরিয়ানি, গোস্ত এগুলো খেয়ে যাচ্ছ। মোটামুটি হেলদি ফুড খেয়ে যাবে এবং ইনশিওর করবে যে হ্যাঁ পুষ্টিকর কোনো খাবার খেয়ে গেছো। কারণ ওখানে গিয়ে তোমার এনার্জেটিক থাকা এবং তোমার ব্রেনটা ঠিকঠাক কাজ করা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই জন্য পড়তে গিয়ে খালি পেটে গিয়ে যেন ওখানে ভাই ম্যাচাকার করে ফেলো না। এবং আরেকটা বিষয় হচ্ছে, ওখানে গিয়ে
অবশ্যই অবশ্যই মাথা ঠান্ডা রাখবে, কারণ আমি যেই হলে পরীক্ষা দিয়েছি ওখানে একটা মেয়ে প্রথম হচ্ছে মাথা ঘুরে পড়ে গেছে, তারপর মুখে ঢুকে পানি দিয়ে তাকে আবার বসানো হয়েছে পরীক্ষা হলে। 1 ঘন্টা মতো পরীক্ষা দেওয়ার পর সে বমি করা শুরু করছে, আলটিমেটলি সে পরীক্ষাই দিতে পারে নাই। হ্যাঁ, হয়তো সেটাই কোনো রকম পাস করছে, কিন্তু সে অনেক ভালো স্টুডেন্ট ছিল, আমি তাকে পার্সোনালি চিনতাম। এই জন্য হচ্ছে প্যানিক হওয়া যাবে না, এবং এক্সামকে অনেক বেশি সিরিয়াসলি নিয়ে খাওয়া দাওয়া বাদ দিয়ে এক্সাম হলে যাওয়া যাবে না। তারপরে দেখো, খাতা ডেকোরেশন করতে হবে। এখন আসি, খাতা ডেকোরেশন তোমরা কিভাবে করবা? খাতা ডেকোরেশন কিভাবে করবো বলো তো দেখি। এখন আসো, এইটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আগের যে 3টা টপিক বললাম এগুলো কি? এগুলো হচ্ছে তোমার প্রি ওয়ার্কআউট অথবা প্রি পরীক্ষা, প্রি এক্সাম প্রিপারেশন। এখন আসলে এক্সাম হলে গিয়ে কি করবা? ধরো একটা খাতার পেজ, এটা একটা খাতার পেজ, এরকমই তো হয় খাতার পেজ। এখন অনেকে আছে আমাদের ভিতরে, অনেক বাঁদর আছে যারা হচ্ছে কি করে না, এই যে মার্জিন টানে না। অনেকে আছে কি করে না, মার্জিন টানে না। অবশ্যই তোমাকে মার্জিন টানতে হবে ভাইয়া, অবশ্যই মার্জিন টানবা সুন্দর মতো। এখান থেকে এই দিলা, এখান থেকে এই দিলা। অনেকে আবার 4 কোণা স্কেল ব্যবহার করে 4 পাঁচ দিয়ে মার্জিনের, ওটাও সুন্দর। কিন্তু ভুলেও খাতা কেউ ভাঁজ করবে না, ভুলেও না, কেউ খাতা ভাঁজ করবে না। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে প্রশ্ন নম্বর অবশ্যই অবশ্যই ঠিকঠাক রাখতে হবে। যে আমি 1 নং প্রশ্নের উত্তর লিখে 1 নং প্রশ্নের উত্তর লিখলাম, লিখে হচ্ছে আমি লিখে দিলাম 3 নম্বর প্রশ্নটা, এটা করাই যাবে না। এটা তুমি যতই ভালোই লেখো না কেন তুমি মার্ক পাবে না, ঠিক আছে? এই জন্য করতে হবে কি, এখানে 1 নং প্রশ্নের উত্তর লিখবা, 1 নং প্রশ্নের উত্তর। হ্যাঁ, লিখে নিচে সুন্দর করে দাগ দিবা। এবার 1-এর ক এখানে লিখলা, লেখার পরে এবার খ নাম্বার সুন্দর মতো নিচে দাগ দিবা, দিয়ে এবার খ নাম্বার লিখবা, যাতে তোমার টিচার এক নজরেই দেখে বুঝতে পারে যে না এই হচ্ছে ক নাম্বার, এই হচ্ছে খ নাম্বার, এবং এগুলো হচ্ছে 1 নম্বর প্রশ্নের ক খ নাম্বার। তারপর দেখো, এটা লেখার পরে তোমার আরেকটা কাজ করতে হবে। তুমি প্রচুর পরিমাণে কালার পেন ইউজ করবা। কি ইউজ করবা? কালার পেন ইউজ করবা। এই কালার পেন, এটা হচ্ছে মেয়েরা অনেক বেশি দক্ষ, তারা হচ্ছে নীল, লাল, বেগুনি অনেক রকম কালার পেন ইউজ করে। এখন কালার পেন ইউজের ক্ষেত্রে তোমরা কি কালি ইউজ করবা? ব্লু পেন ইউজ করো, ব্লু এবং হচ্ছে গ্রিন। এবং অবশ্যই জেল পেন ইউজ করবা না, সরাসরি হচ্ছে বল পয়েন্ট যে কলমটা আছে এই কলম ইউজ করবা। হ্যাঁ, এটা গেল হচ্ছে কথা। পাশাপাশি তোমার যে বৃত্ত ভরাটটা আছে, এই যে বৃত্ত ভরাট, এগুলো একদম খুব ভালোভাবে ফুললি ফিল আপ করবা। এবং ভুল করে যদি একটা দাগিয়েও ফেলো, সেটা কেটে আরেকটা দাগা বানা, যেটা ভুল হয়ে গেছে ওটা ভুল, ওটা কেটে আরেকটা দাগানো মানে সময় নষ্ট। এই জন্য অনেকে এরকম করে কেটে এটা দাগায়। কিন্তু ভাই এটা কম্পিউটারে দেখে তো, একটা পূরণ করা মানেই ওটা শেষ, ওটা তুমি যতই পূরণ করো আর হবে না। এটা বোঝাতে পেরেছি? পাশাপাশি একটা বিষয় সবসময় মাথায় রাখবে, তুমি যখন তোমার টিচার খাতা দেখবে তার হাতে কিন্তু খুব বেশি সময় থাকে না, রাইট? যখন সময় থাকে না, সে হচ্ছে একটা খাতা 7টা সৃজনশীল দেখে 1 থেকে 1.5 মিনিটে মাত্র। এই জন্য তোমার খাতার ডেকোরেশন সবসময় ভালো হতে হবে। এবং কোনো চিপাচাপা থেকে, ধরো তুমি লিখলে এই জায়গায় ক নাম্বার দিয়ে শুরু করলে, এখান থেকে লেখা শুরু করলে, এখন এই যে ক নাম্বার স্যারের চোখে নাও পড়তে পারে, সে ভাববে এটা হচ্ছে আগের সৃজনশীলের ঘয়ের অংশ। হ্যাঁ, এরকম ভাবতে পারে। কিন্তু এই জন্য ক নম্বর লিখতে হবে মাঝে, এবং তার উপরে লিখতে হবে এত নম্বর প্রশ্নের উত্তর। তারপর অনেকে চিপা থেকে খ নম্বর শুরু করে না, এরকম শুরু করবা না, শুরু করবা হচ্ছে মাঝে লিখবা এইভাবে, তাও অন্য কালি দিয়ে, ব্লু কালার দিয়ে, তারপর এইভাবে শুরু করবা। এবং গ ঘ ধরো এখন তোমার গ ঘ লিখে তোমার ঘ নম্বর প্রশ্নের উত্তর শেষ হয়েছে এইখানে শেষ হয়েছে। এখন করবা কি, এখান থেকে নতুন সৃজনশীল লেখা শুরু করবা না, এখান থেকে নতুন সৃজনশীল লেখা শুরু করা যাবে না। করবা কি, ফ্রেশ পেজে যাবা, তার পরের পেজে গিয়ে এখানে এত নম্বর প্রশ্নের উত্তর ক, এবার এই যে লিখবা খ, এই যে লিখবা। হ্যাঁ, তারপরে গ ঘ এইভাবে লিখবা। এইভাবে লিখে লিখে তুমি হচ্ছে তোমার খাতার ডেকোরেশন, আগে একটা কথা আছে না, আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী। এবং আর্টসের ক্ষেত্রে এবং অন্যান্য অনেক বেশি লেখা যে পরীক্ষাগুলো ক্ষেত্রে তুমি যত ভালোই লেখো, তোমার যদি প্রেজেন্টেশনটা সুন্দর করে তুমি না দিতে পারো, প্রেজেন্টেশন সুন্দর মানে এই না তোমার হাতের লেখা সুন্দর হতে হবে, তোমার হাতের লেখা খুবই বৃষ্টি, কিন্তু তোমার বেসিক সেন্স আছে কোথায় কিভাবে লিখতে হবে, এটা সুন্দর দিতে পারলে স্যারের কাছে ওর লেখাটা হচ্ছে আরো বেশি আকর্ষণীয় হবে, এবং আলটিমেটলি তুমি এখান থেকে ভালো মার্ক পাবে। এই গেল হচ্ছে ডেকোরেশনের বিষয়ে। তারপর দেখো, কোটেশন এবং কবিতার লাইন ইউজ করা, এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে পড়ানোর সময় কিন্তু বারবার বলি যে কবিতা থেকে প্রশ্ন লিখবা। কেন কবিতা থেকে প্রশ্ন লিখবা? দেখো, তোমার বাংলাদেশে হচ্ছে 95% স্টুডেন্টের মোটামুটি ধারণা তারা হচ্ছে গদ্য থেকে লিখবে। কি থেকে লিখবে?
গদ্য থেকে লিখবে। কিন্তু আমি আমার স্টুডেন্টদেরকে বলি তোমরা লিখবা হচ্ছে কোথা থেকে, পদ্য এবং প্রবন্ধ, পদ্য এবং প্রবন্ধ থেকে, পদ্য এবং প্রবন্ধ থেকে। কারণ কি এই দুইটা টপিক হচ্ছে কঠিন একটু, এবং বেশিরভাগ মানুষ এখান থেকে লিখে না। এখন এইটাই হচ্ছে তোমার প্লাস পয়েন্ট। তুমি যখন দেখবা 100 জনের ভিতরে 99 জন লিখছে হচ্ছে গদ্য থেকে, কয়জন, 95 জন লিখছে গদ্য থেকে, এবং মাত্র 5 জন লিখছে হচ্ছে পদ্য থেকে, তখন হবে কি এই 5 জন হচ্ছে ওই টিচারের কাছে এক্সেপশন। হ্যাঁ, এই টিচারের জন্য কি এক্সেপশন। এই 95 জনের খাতা যেভাবে দেখা হচ্ছে, এই 5 জনের খাতা টোটালি অন্যভাবে দেখা হবে। স্যার ভাববে যে না এরা কিছু জানে এবং এদের ভিতরে সেই সৎ সাহসটা আছে। তারপরে দেখো কবিতা লিখলে আরেকটা সুবিধা হবে, কবিতার থেকে লিখলে তুমি আরেকটা সুবিধা পাবা। কি পাবা দেখো তো, ধরো এটা আবার খাতার পেজ, আমরা আবার পেজে ফিরে যাই। ধরো এটা একটা খাতার পেজ, হ্যাঁ, এখানে তুমি মার্জিন দিলা, এই যে মার্জিন দিলা। এখন তুমি কবিতার গ নম্বর লিখছো, কথার কথা, এই যে গ নম্বর লিখছো। হ্যাঁ, লেখার পরে আমরা গ নম্বরটা কিভাবে লিখবো আগে এটা বলি। দুইটা পেজ নেই, এটা ধরো আরেকটা পেজ, এটা হচ্ছে দুইটা পেজ। হ্যাঁ, এখন তুমি গ নম্বরটা কিভাবে লিখবা দেখো। গ নম্বর তুমি এখান থেকে শুরু করে প্রথমে 5 লাইন লিখলা, 1 2 3 4। এখানে কি লিখবা, উদ্দীপকে কি চেয়েছে এটা আগে লিখবা তুমি জ্ঞানমূলক অংশে। এই লিখলা হচ্ছে 3 লাইন বা 4 লাইন লিখলা। তারপরে এখানে এসে একটা প্যারা দিয়ে তারপরে লেখা শুরু করবা, 2 3 4 লাইন ধরো তুমি বুঝিয়ে লিখবে। এখন যে কবিতার লাইনগুলো, ধরো যেই কবিতা, ধরো বিদ্রোহী থেকে এসছে প্রশ্নটা, হ্যাঁ, বিদ্রোহী 4টা লাইন তুমি এখানে লিখে দিবা এই যে কোটেশনের ভিতরে অন্য কালার দিয়ে। তারপরে আবার এখান থেকে তুমি বিশ্লেষণ করা শুরু করবা। এই ধরো তুমি এখানে লিখলা 7 লাইন, কবিতা লিখলা 4 লাইন, এখানে জ্ঞানমূলক লিখছো 4 লাইন, আর এখানে তুমি কনক্লুশনে গিয়ে 4 লাইন লিখে দিবা। এই যে তোমার গ নম্বর শেষ। এখন দেখো তো তুমি প্রথমে জ্ঞানমূলকটা 4 লাইনে লিখেছো, তারপর অনুধাবনে এসেছো, এখানে 4 লাইন লেখার পরে সুন্দর করে রিলেট করে তুমি কি করছো, একটা কবিতার লাইন দিয়ে, একটা কবিতার ওই কবিতার লাইন দিয়েছো। কত লাইন দিয়েছো, মাত্র 4 লাইন কোটেশনের ভিতরে, মাত্র 4 লাইন দিয়েছো কোটেশনের ভিতরে। তারপরে আবার কিসে গেছো তুমি, আবার হচ্ছে অনুধাবনে গিয়ে আবার 7 লাইন লিখে তুমি কনক্লুশন টানছো। এখন বিষয় হচ্ছে এই খাতাটা এই টাইপের লেখে কয়জন, এই টাইপের বলতে গেলে ভাই 100 জনের ভিতরে 5 জনও লিখে না। এই যে কোটেশনটা তুমি দিলা, এটা তুমি করবা কি, নীল কালি দিয়ে দিবা বা সবুজ কালি দিয়ে দিবা। এখন তুমি যখন বলবা যে ভাই এটাতে অনেক সময় লাগবে, না ভাই এটাই সময় কম লাগে। কিভাবে, তুমি যখন লাইন লিখো খাতা কিন্তু ভরায় লেখা লাগে এই মাথা থেকে ওই মাথা, কিন্তু বেশিরভাগ কবিতা তোমাদের বইয়ের সব কিন্তু ছোট ছোট লাইন, এই যে এতটুকু, মানে তুমি যেখানে 1 লাইন লিখে 1 লাইনের জায়গা নিতে সেখানে হাফ লাইন লিখে তুমি 1 লাইনের কাজ শেষ করতে পারছো। এই জন্য কবিতা দিবা। তারপরে ঘ নম্বর শুরু করবা, এখান থেকে ঘ নম্বর শুরু করবা করে সেম প্রথমে জ্ঞানমূলক দিলা, মানে কি চেয়েছে। তারপর করবা কি, তারপরে হচ্ছে 4 লাইন অনুধাবন দিবা, দেওয়ার পরে ওই সেম কবিতার অন্য 4 লাইন 4টা লাইন এখানে দিয়ে দিলা অন্য কালি দিয়ে, দেওয়ার পরে শেষে আবার এরকম 8 লাইন লিখে তুমি কবিতা শেষ করবা। এই গেল কবিতার কাহিনী। এবং আমি বলবো তোমাদের কাছ থেকে, যদি তোমরা এক্সেপশন মার্ক পেতে চাও, 90+ মার্ক পেতে চাও ভাইয়ার মতো, তাহলে অবশ্যই তোমাদের এই রুলস ফলো করা উচিত। এবং এখন আসে কোটেশনের বিষয়টা। কোটেশন কেমন, কোটেশন হচ্ছে তুমি একটা লিখলা, পেজ নিলা, পেজ নিয়ে তুমি ধরো গ নম্বর লিখছো, ঠিক আছে, এই যে গ নম্বর লিখলা, গ নম্বরে প্রথমে এইভাবে লিখবা, 4 লাইন লিখলা, লেখার পরে অনুধাবন লিখলা, আর হুট করে প্রসঙ্গক্রমে তোমার যে বেগম রোকেয়া ধরো অর্ধাঙ্গী কবিতা থেকে প্রবন্ধ থেকে একটা প্রশ্ন এসেছে, তুমি এখানে সুন্দর করে অর্ধাঙ্গী বেগম রোকেয়া যে কথা বলেছে সে একটা কোটেশন এখান থেকে তুলে দিলা ওর ভাষায় দিয়ে, এইভাবে তুমি কোটেশনের ভিতরে দিয়ে আবার তুমি লেখা শুরু করলা। যখন তুমি গ এবং ঘ নম্বরে দুইটা এরকম কোটেশন দিবা, অথবা 4 4 8 লাইন তুমি কবিতার লাইন দিবা, তখন স্যার ভাববে না আমার এই স্টুডেন্ট আসলে কিছু জানে, তখন তোমাকে দেখবেও না এরকম গ নম্বরে 3 ঘ নম্বরে 4। এবার তুমি যদি 7টা সৃজনশীলে 3 4 করে পাও, 7 এ 7 পাও, এবং অন্যরা যদি সেখানে 5 করে পায়, তাহলে ভাবো 7টা সৃজনশীলে তুমি তাদের থেকে 14 নম্বর বেশি পাচ্ছ ভাই, 14 নম্বর। এটা হচ্ছে বিষয়, ঠিক আছে। এবং অবশ্যই একটা বিষয় মাথায় রাখবা, তোমরা করো কি, প্রথম সৃজনশীল লেখার সময় 7 অথবা 8 পেজ লিখে ফেলো, 7 অথবা 8 পেজ লিখে ফেলো, কিন্তু শেষের সৃজনশীলে গিয়ে হয় কি, শেষ সৃজনশীলে গিয়ে তোমরা 3 পেজেও শেষ করতে পারো না, 3 পেজেও শেষ করতে পারো, এটা করাই যাবে না। প্রথম সৃজনশীল থেকে শুরু করে শেষ সৃজনশীল পর্যন্ত খুব খুব ভালো করে সবগুলো গুছিয়ে লিখতে হবে। এবং
আরেকটা বিষয় খেয়াল রাখবা, যেই সৃজনশীলটা তুমি সব থেকে বেশি ভালো পারো যেইগুলা, সেইগুলো প্রথম দিকে শুরু করবা, কারণ প্রথম দিকে সৃজনশীল লেখাগুলোর ধরন, সেগুলোর ভাষা, এগুলো দেখে স্যাররা কিন্তু তোমাদেরকে জাজ করবে। এই হচ্ছে বিষয়, মানে কবিতার ডেকোরেশন কিভাবে হয় তাহলে বুঝতে পেরেছো। এইগুলো হচ্ছে আমাদের আজকের সব মিলিয়ে তোমাদের পরীক্ষায় তোমরা কিভাবে ট্যাকেল দিবা এটার একটা বিষয়। আর একটা বিষয় বলি, আরেকটা বিষয় হচ্ছে আমরা যেহেতু মুসলিম, আমাদের উচিত হবে তুমি যখন খাতাটা পাবে, খাতাটা পেয়ে হলে বসে তুমি আল্লাহর কাছে দোয়া করবা যে আল্লাহ তুমি আমার স্মৃতিশক্তি বাড়িয়ে দাও, আমি অনেক পরিশ্রম করেছি আল্লাহ, এখন বাকিটা সবকিছু তোমার উপরে, প্রশ্ন কঠিন আসুক সহজ আসুক, যদি আল্লাহ তুমি আমাকে মানে হিকমা দান করো, জ্ঞান দান করো, তাহলে আমি এটা খুব ভালো করে পারবো, না হলে পারবো না বলে আল্লাহর উপর ছেড়ে দিয়ে তুমি নির্দ্বিধায় নিশ্চিন্তে লেখা শুরু করবো। ভাই আমি আল্লাহর উপর ভরসা রেখে বলতে পারি যে আল্লাহ আমাদেরকে ঠকাবেন না এবং আমরা পরীক্ষায় অনেক অনেক ভালো করব। তাহলে দেখা হচ্ছে আগামীকাল, সবাইকে ধন্যবাদ, আর সময় নিব না, ততক্ষণ সুস্থ থাকো, তাড়াতাড়ি ঘুমিয়ে যাও এবং কালকে খুব খুব ভালো করে পরীক্ষা দাও এবং ভাইয়াকে হ্যাপি করো। আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক।